আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। রাজনীতির মাঠে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ঢাকার রাজনৈতিক করিডোরে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা এখন আর গুজব নয়, সত্যি হতে চলেছে এমন একটি পরিকল্পনা যা শুনতে যতটা অবিশ্বাস্য মনে হচ্ছে, বাস্তবায়িত হলে তা ততটাই শক্তিশালী প্রমাণিত হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যে দলটি সাম্প্রতিক নির্বাচনে সরকার গঠনের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত সংসদে বিরোধী দলের আসনে বসতে বাধ্য হয়েছে, তারা এখন এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছে যা রাজনীতির সমীকরণ পুরোপুরি উল্টে দিতে পারে। যারা মনে করেছিলেন নির্বাচনে পরাজয়ের পর জামায়াত হয়তো নিস্তেজ হয়ে পড়বে, তাদের জন্য অপেক্ষা করছে বিশাল এক ধাক্কা। দলটির অন্যতম শীর্ষ নেতা এবং দেশের অন্যতম প্রভাবশালী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন একটি ঘোষণা দিয়েছেন যা রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে তুলে দিয়েছে। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ছায়া সরকার গঠন করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট। যে ব্যবস্থা পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে দেখা গেলেও বাংলাদেশের মতো দেশে এটি একেবারেই নতুন এবং কিছুটা অপ্রত্যাশিত। কিন্তু ছায়া সরকার জিনিসটা আসলে কি এবং কেনই বা এই উদ্যোগ বিএনপি সরকারের জন্য বিশাল মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই পদক্ষেপের মাধ্যমে জামায়াত আসলে কি অর্জন করতে চাইছে এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে ছায়া সরকারের ধারণাটি আসলে কোথা থেকে এসেছে এবং কিভাবে এটি কাজ করে। পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষ করে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যে সংসদীয় পদ্ধতি রয়েছে তাকে ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলা হয়। সেখানে বিরোধী দল কেবল সমালোচনা করার জন্য নয়, বরং একটি বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত রাখে। তাদের বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং বা অপেক্ষমান সরকার। এই ব্যবস্থায় বিরোধী দলের একটি সম্পূর্ণ ছায়া মন্ত্রিসভা থাকে, যেখানে প্রতিটি সরকারি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া নেত্রী নিযুক্ত থাকেন। এই ছায়া নেত্রীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে সরকারের প্রতিটি পদক্ষেপ পর্যালোচনা করেন, সমালোচনা করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিকল্প নীতি উপস্থাপন করেন। বাংলাদেশে এই ধরনের প্রাতিষ্ঠানিক ছায়া সরকারের চর্চা এখনো শুরু হয়নি। কিছু কিছু দল হয়তো বিচ্ছিন্নভাবে এই ধরনের কথাবার্তা বলেছে, কিন্তু কোনো বড় রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ ছায়া সরকার গঠনের ঘোষণা দেয়নি। জামায়াতে ইসলামী যদি সত্যি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক। এটি কেবল একটি রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সম্পূর্ণ প্যারাডাইম শিফট বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এবার একটু গভীরে যাওয়া যাক। ছায়া সরকার থাকার মানে হলো যে বিএনপি সরকারের যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তাহলে জামায়াতের একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। সরকারের একজন অর্থমন্ত্রী যখন জাতীয় বাজেট পেশ করবেন, ঠিক সেই সময়ে জামায়াতের ছায়া অর্থমন্ত্রী একটি বিকল্প বাজেট বা কাউন্টার বাজেট পেশ করবেন। এই বিকল্প বাজেটে তারা দেখাবেন সরকারের বাজেটে কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে, কোথায় জনস্বার্থ উপেক্ষিত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে কিভাবে বাজেট প্রণয়ন করতেন। কল্পনা করুন এই দৃশ্যটি কতটা শক্তিশালী হতে পারে। অনেকেই এই মুহূর্তে ভাবতে পারেন যে ছায়া সরকারের তো কোনো আইনি ক্ষমতা নেই, তাদের কথা মানতে তো কেউ বাধ্য নয়, পুলিশ বা প্রশাসন তো তাদের নির্দেশ মানবে না, তাহলে এত কসরত করে ছায়া সরকার গঠন করার লাভ কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ছায়া সরকারের প্রকৃত শক্তির মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন যে ছায়া সরকারের শক্তি প্রশাসনিক ক্ষমতায় নয়, বরং তাদের শক্তি নিহিত রয়েছে তথ্য, গবেষণা এবং নিরলস পর্যবেক্ষণে। অ্যাডভোকেট শিশির মনির তার ব্যাখ্যায় যে তিনটি প্রধান কাজের কথা উল্লেখ করেছেন তা মনোযোগ দিয়ে শোনার মতো। প্রথমত হলো স্ক্রুটিনি বা যাচাই বাছাই। এর অর্থ হলো সরকারের প্রতিটি মন্ত্রী যখন কোনো গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন, তখন তিনি জানবেন যে ওই একই বিষয়ে দায়িত্বে থাকা একজন ডেডিকেটেড ছায়া মন্ত্রী রয়েছেন, যিনি তার প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে দেখছেন। এই মানসিক চাপ কতটা কার্যকর হতে পারে তার সময়ই অনুমেয়। দ্বিতীয়ত হলো অল্টারনেটিভ পলিসি বা বিকল্প নীতি প্রণয়ন। সরকার যদি বলে যে অর্থনৈতিক কারণে তেলের দাম বাড়াতে হবে, তখন ছায়া সরকার সাথে সাথে তথ্য উপাত্ত ও বিশ্লেষণ সহ দেখাবে যে দুর্নীতি কমালে এবং সঠিক ব্যবস্থাপনায় দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি। জামায়াত এই উদ্যোগের মাধ্যমে জনগণকে বার্তা দিতে চাইছে যে তারা এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের ভবিষ্যৎ মন্ত্রীরা এখন থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন।
যখন শিশির মনিরের মতো একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাজনীতিক এই ধরনের উদ্যোগের ঘোষণা দেন, তখন বুঝতে হবে এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিত কৌশল। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ এবং নেতিবাচক ইমেজের শিকার হয়ে আসছেন। অনেকে তাদের আন্দোলনমুখী বা কোনো কোনো ক্ষেত্রে সহিংস রাজনীতির দল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। কিন্তু এই ছায়া সরকার গঠনের মাধ্যমে জামায়াত একটি সম্পূর্ণ ভিন্ন বার্তা পাঠাচ্ছে। তারা নিজেদের একটি আধুনিক, মেধাভিত্তিক ও নীতি নির্ভর রাজনৈতিক দল হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। এই পরিকল্পনার মাধ্যমে জামায়াত জনগণের কাছে পরিষ্কার বার্তা দিচ্ছে যে শুধুমাত্র স্লোগান দিতে বা মিছিল করতে জানে না তারা অর্থনীতি বোঝে, পররাষ্ট্রনীতিতে তাদের দক্ষতা রয়েছে, স্বাস্থ্য খাতের সমস্যা এবং সমাধান সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা আছে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাদের রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। শিশির মনির, যিনি নিজে একজন খ্যাতিমান আইনজীবী এবং আইনের জটিল বিষয়ে যার গভীর পাণ্ডিত্য রয়েছে, তিনি সম্ভবত বিচার বিভাগ এবং আইন মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। এবং যদি তিনি সত্যি এই দায়িত্ব নেন, তাহলে সরকার আর যেনতেনভাবে কোনো বিতর্কিত আইন পাশ করতে পারবে না। কল্পনা করুন একটি দৃশ্য, সরকার সংসদে একটি নতুন আইন উত্থাপন করলো। সেই আইনের কিছু ধারা হয়তো সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে বা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এমন পরিস্থিতিতে ছায়া আইনমন্ত্রী শিশির মনির এই আইনের প্রতিটি ধারা ও উপধারা বিশ্লেষণ করবেন, এর আইনি দুর্বলতা চিহ্নিত করবেন এবং জনসাধারণের সামনে তুলে ধরবেন যে এই আইনটি কেন ক্ষতিকর এবং কোথায় কোথায় সংশোধনের প্রয়োজন। এটি হবে একটি প্যারালাল গভর্নেন্স বা সমান্তরাল শাসন ব্যবস্থা। মূল সরকার যখন সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে, ঠিক সেই মুহূর্তে ছায়া সরকার তাদের দলীয় কার্যালয়ে বসে সেই সিদ্ধান্তের সূক্ষ্ম বিশ্লেষণ শুরু করবেন। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো মিডিয়া এবং সাধারণ জনগণ সবসময় দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাবে। একদিকে থাকবে সরকারের অবস্থান এবং যুক্তি, অন্যদিকে থাকবে ছায়া সরকারের বিকল্প প্রস্তাবনা এবং সমালোচনা। এই তুলনামূলক বিশ্লেষণের সুযোগ পাওয়ার মাধ্যমে জনগণ অনেক বেশি সচেতন এবং তথ্যবহুল সিদ্ধান্ত নিতে পারবে। তারা বুঝতে পারবে কার পরিকল্পনা বেশি বাস্তবসম্মত, কার দৃষ্টিভঙ্গি বেশি যুক্তিযুক্ত এবং কে সত্যি জনস্বার্থ নিয়ে চিন্তা করছে। এটি বিএনপি সরকারের মন্ত্রীদের জন্য তাদের অদক্ষতা লুকানোর সুযোগ একেবারেই বন্ধ করে দেবে। এই উদ্যোগ কেবলমাত্র একটি তাত্ত্বিক বা কাগজ কলমে থাকা বিষয় নয়, এটি বাস্তবে মূল সরকারের উপর একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। এই চাপ কিভাবে কাজ করবে এবং এর ফলাফল কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বিএনপি হয়তো সরকার গঠন করেছে এবং তাদের মন্ত্রীরা মন্ত্রণালয়ের চেয়ারে বসেছেন, কিন্তু তারা কি আসলেই নিশ্চিন্তে থাকতে পারবেন? উত্তরটা সম্ভবত না। কারণ জামায়াতের ছায়া সরকার থাকার ফলে বিএনপির প্রতিটি মন্ত্রণালয় এখন 24 ঘন্টা পর্যবেক্ষণের আওতায় থাকবে। একটি সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলেন। এমন পরিস্থিতিতে জামায়াতের ছায়া স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে একটি সংবাদ সম্মেলন ডেকে বলবেন যে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তিনি বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান সহ 3টি সুনির্দিষ্ট সমাধান উপস্থাপন করবেন। এর ফলে সরকার তাদের ব্যর্থতা লুকাতে বা গোপন করতে পারবে না। তারা জানবে যে বিরোধী দলের মধ্যে শুধু একজন সমালোচক নয়, বরং রয়েছে একজন বিশেষজ্ঞ বিকল্প মন্ত্রী যিনি প্রতিটি ভুল ধরার জন্য প্রস্তুত হয়ে আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই পরিস্থিতি বিএনপির জন্য প্রাথমিকভাবে অস্বস্তিকর হলেও দীর্ঘমেয়াদে এটি আসলে সরকারের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। মন্ত্রীদের এখন শুধু মুখে কথা বললে চলবে না, তাদের প্রকৃত কাজ দেখাতে হবে, তাদের দক্ষতা প্রমাণ করতে হবে। অ্যাডভোকেট শিশির মনিরের মতো একজন অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান আইনজীবী যখন এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন, তখন বোঝা যায় যে জামায়াত তাদের রাজনীতির ধরন সম্পূর্ণভাবে পরিবর্তন করার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতি দীর্ঘকাল ধরে হরতাল, অবরোধ এবং জ্বালাও পোড়ায়ের রাজনীতি হিসেবে পরিচিত ছিল, কিন্তু ছায়া সরকার গঠনের এই উদ্যোগের মাধ্যমে জামায়াত একটি সম্পূর্ণ নতুন বার্তা দিচ্ছে। তারা বলছে যে তারা রাজপথে টায়ার জ্বালাবে না, বরং তারা সংসদে এবং নীতি আলোচনায় যুক্তি ও তথ্যের মাধ্যমে সরকারকে চ্যালেঞ্জ করবে। এই পদ্ধতিকে রাজনৈতিক পরিভাষায় বলা হয় পলিসি ওয়ারফেয়ার বা নীতিযুদ্ধ। ছায়া আইনমন্ত্রী হিসেবে শিশির মনির বা তার টিম প্রতিটি নতুন বিলের আইনি দুর্বলতা খুঁজে বের করবে এবং সেগুলো চিহ্নিত করবে। তারা বলবে না যে তারা এই আইন মানে না, বরং তারা বলবে যে এই আইনের অমুক ধারা সংবিধানের তমুক অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক, তাই এটি সংশোধন বা বাতিল করতে হবে। এই যুক্তি নির্ভর রাজনীতির চর্চা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে সহিংসতা থেকে সরিয়ে বুদ্ধিবৃত্তিক বিতর্কের দিকে নিয়ে যাবে।
এটি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই পদক্ষেপের গুরুত্ব শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। জামায়াতে ইসলামের মধ্যে এই ছায়া সরকার গঠন একটি বিশাল কূটনৈতিক চাল হিসেবে কাজ করতে পারে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সবসময় চায় যে বাংলাদেশে একটি কার্যকর এবং স্বচ্ছ সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। জামায়াত যখন বিশ্বকে দেখাবে যে তারা ছায়া সরকারের মতো একটি আধুনিক গণতান্ত্রিক চর্চা শুরু করেছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের একটি মধ্যপন্থী এবং গণতন্ত্র বিশ্বাসী দল হিসেবে দেখা শুরু করবে। দীর্ঘদিন ধরে জামায়াতকে নানা ধরনের নেতিবাচক তকমা দেয়া হয়েছে, কিন্তু শিশির মনিরের এই আধুনিক এবং প্রগতিশীল পদক্ষেপ সেই সমস্ত নেতিবাচক ধারণা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিদেশি কূটনৈতিকরা এখন শুধু বিএনপির মন্ত্রীদের সাথে দেখা করবেন না, তারা জামায়াতের ছায়া মন্ত্রীদের সাথেও নিয়মিত বৈঠক করতে আগ্রহী হবেন, যাতে তারা বিকল্প সরকারের ভাবনা এবং নীতিগত অবস্থান সম্পর্কে জানতে পারেন। এটি জামায়াতের জন্য একটি কূটনৈতিক বিজয় বলা যায়, কিন্তু সবচেয়ে বড় লাভবান হবে সাধারণ জনগণ। এর কারণটা বুঝতে একটি সহজ উদাহরণ দেয়া যাক। বাজারে যখন একটি মাত্র দোকান থাকে এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, তখন দোকানদার যা দাম বলবে এবং যে মানের পণ্য দেবে তাই নিতে হয়। কিন্তু যখন পাশাপাশি দুটি দোকান থাকে, তখন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার ফলে দাম কমে, পণ্যের মান বাড়ে এবং ক্রেতা সেবা ভালো হয়। ঠিক একইভাবে রাজনীতিতেও যখন সরকার এবং ছায়া সরকারের মধ্যে নীতি ও পরিকল্পনার প্রতিযোগিতা হবে, তখন জনগণ উন্নত সেবা পাবে। বিএনপি সরকার চাইবে ভালো কাজ করে জনগণের আস্থা ধরে রাখতে এবং পরবর্তী নির্বাচনে আবার জিততে। অন্যদিকে জামায়াতের ছায়া সরকার আরও ভালো পরিকল্পনা এবং কর্মসূচি উপস্থাপনের মাধ্যমে জনগণকে প্রমাণ করতে চাইবে যে তারা ক্ষমতায় এলে আরও ভালো করতে পারবে। এই সুস্থ প্রতিযোগিতার ফলে দুর্নীতি কমবে, সরকারি প্রকল্পের মান বৃদ্ধি পাবে, জনদুর্ভোগ হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে শাসন ব্যবস্থার উন্নতি হবে। জনগণ তুলনা করে বিচার করতে পারবে কার ভিশন বা দূরদৃষ্টি বেশি বাস্তবসম্মত এবং কার ব্লুপ্রিন্ট দেশের উন্নয়নে বেশি কার্যকর। অ্যাডভোকেট শিশির মনিরের এই ঐতিহাসিক ঘোষণা যদি সত্যি বাস্তবে রূপ নেয়, তাহলে বাংলাদেশ একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করবে। ছায়া সরকারের ধারণা সফলভাবে বাস্তবায়িত হলে আগামীতে আমরা এমন একটি পরিস্থিতি দেখতে পাব যেখানে মন্ত্রীরা আর লাগামহীনভাবে যা খুশি তা করতে পারবেন না এবং বিরোধী দল আর শুধু রাস্তায় আগুন জ্বালিয়ে বিরোধিতা করবে না। বিএনপির সরকার এবং জামায়াতের ছায়া সরকার, এই দুইয়ের মধ্যে ক্রমাগত মিথস্ক্রিয়া এবং বিতর্কের মাধ্যমে গড়ে উঠবে একটি জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা। জুলাই বিপ্লবের যে স্বপ্ন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল সংস্কার এবং নতুন ধরনের রাজনীতির, ছায়া সরকার সম্ভবত সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। এখন দেখার বিষয় হলো বিএনপি সরকার এই ছায়া সরকারকে কিভাবে নেবে। তারা কি এটিকে একটি শত্রু বা হুমকি হিসেবে দেখবে, নাকি তারা একে নিজেদের উন্নতির জন্য একটি আয়না বা প্রতিফলক হিসেবে গ্রহণ করবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি বিএনপি সরকার ছায়া সরকারের সমালোচনা এবং পরামর্শকে ইতিবাচকভাবে নেয় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের কার্যক্রম উন্নত করে, তাহলে এটি দেশের জন্য অসাধারণ কল্যাণকর হবে। নতুন কিছু বলেন। অন্যদিকে যদি সরকার এটিকে নেতিবাচকভাবে দেখে এবং ছায়া সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে দুই দলের মধ্যে একটি নতুন ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্নায়ুযুদ্ধ সহিংস সংঘর্ষের চেয়ে অনেক ভালো, কারণ এটি হবে মূলত নীতি এবং যুক্তির যুদ্ধ, রাস্তায় রক্তপাতের যুদ্ধ নয়। ছায়া সরকারের এই উদ্যোগ আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সভ্যতার সূচনা করতে পারে, যেখানে রাজনৈতিক দলগুলো মেধা, যোগ্যতা এবং নীতি দিয়ে প্রতিযোগিতা করবে, সহিংসতা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ দিয়ে নয়। প্রশ্ন হলো, জামায়াত কি সত্যি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, নাকি এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য হয়ে থেকে যাবে? এর উত্তর পাওয়া যাবে আগামী কয়েক সপ্তাহ বা মাসে। যদি জামায়াত সত্যি তাদের ছায়া মন্ত্রীদের নাম ঘোষণা করে, তাদের দায়িত্ব বন্টন করে এবং তারা নিয়মিত সংবাদ সম্মেলন করে সরকারের নীতির বিকল্প উপস্থাপন করতে শুরু করে, তাহলে বোঝা যাবে যে এটি একটি গুরুতর উদ্যোগ। কিন্তু যদি এটি শুধুমাত্র একটি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনো বাস্তব পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জনগণের আস্থা হারাবে। শিশির মনিরের মতো একজন প্রতিষ্ঠিত এবং বিশ্বাসযোগ্য নেতা এই ঘোষণা দিয়েছেন, তাই আশা করা যায় যে এটি শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
তার রাজনৈতিক ক্যারিয়ার এবং পেশাগত খ্যাতি উভয়ই এই পরিকল্পনার সফলতার সাথে জড়িত। তিনি যদি এটি বাস্তবায়ন করতে পারেন তাহলে এটি তার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে বিবেচিত হবে, আর যদি ব্যর্থ হন তাহলে তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। সব মিলিয়ে বলা যায়, জামায়াতে ইসলামীর ছায়া সরকার গঠনের এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি হয় একটি রাজনৈতিক বিপ্লবের সূচনা হতে পারে, অথবা একটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হতে পারে। সময় বলবে কোন পথে যাবে এই উদ্যোগ। তবে এতটুকু নিশ্চিত যে এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে এবং সবার দৃষ্টি জামায়াতের পরবর্তী পদক্ষেপের দিকে। রাজনীতিতে হার জিতের খেলা চলতেই থাকে, কিন্তু হেরে গিয়েও যে নতুন করে জেতার রাস্তা তৈরি করা যায়, জামায়াত সেই পথেই হাঁটতে শুরু করেছে বলে মনে হচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।